টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। সতীপনা বাসায় রাখতে যে বন্ডারে তো দিয়ে দিলি, ওদিকে রসিক কেমন লাগতেছে ফুলে ফুলে বদকে বেড়া। প্রেম যদি হয় আলগা তবে ওটা যখন পালায় গেল সকলে কত করে বললো আবার বিয়া করতে, আবার বিহাটা কর। তবে আমরা ঠিক যেরকম ভাবে জানি যে একজন ডাইরেক্টর একটা সিনেমাকে তৈরি করে এবং সেটাকে শেপ দেয়, আজকে ও অভাগী সিনেমার ডাইরেক্টরের সাথে রয়েছি। পালা 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 আর রাতি মাগিয়ে মরো নাই না তোর। ও লজ্জাবতী, তুই সত্যি অভাগী। ও অভাগী, তুই যাবি কোথায়? যে কোনো ডিরেক্টরের কাছে যখন তার ছবিটা রিলিজ হয় তখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার মতো একটা ফিলিংস আসে, তো সেরকমই একটা ফিলিং হচ্ছে। ভীষণ ভীষণ এক্সাইটেড। লেটস হোপ ফর দ্য বেস্ট। সবাই দেখবে আশা করি। এবং এখন অবধি আমাদের ট্রেলার, টিজার এবং একটা টাইটেল ট্র্যাক এগুলো রিলিজ করেছে, তাতে যা সাড়া পড়েছে সেটাতে তো যথেষ্ট আশাবাদী আমি। সিনেমাটাতে এতজন মানে ক্যারেক্টার, ছোট থেকে বড় এতজন মহিলা, তো কতটা হ্যান্ডেল করতে পেরেছো তুমি? এটা যেরকম হচ্ছে, যারা আমার সঙ্গে আগেও কাজ করেছে তারা জানে আমার ইউনিট ভীষণ হেলদি থাকে আর ভীষণ চিয়ারফুল, জয়ফুল থাকে। সবসময় মজা করতে করতেই আমরা শুটিং করি। এখন অবধি আমরা যা যা প্রজেক্ট করেছি, আমরা এরকমও হয়েছে যে যখন আমাদের ফাইনাল প্যাক আপ হয়ে যায় অনেকে কেঁদে ফেলেছে, যে একটা ফ্যামিলির মতো হয়ে যায় না, বন্ডিং হয়ে যায়, যে এতদিন ধরে একটা স্কেডিউল চলছিল। তো সেরকম ভীষণ এনজয় করেছি আমরা। আমাদের যেরকম সবাই মিলে বললো যে ঠান্ডা হোক গরম হোক সবকিছুর মধ্যেই তুমি ছিলে, পুরোটা টাইম তুমি ছিলে। সবাইকে ভুল চুক হলে সেগুলোকে আবার ঠিক করিয়ে দেওয়া বারবার করে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টস, ন্যাচারাল ইনস্ট্রুমেন্টস দিয়ে সেগুলোকে গানগুলো ঠিক করানো করিয়েছো। তো তোমার কতটা মনে হয়েছে যে তুমি কতটা প্রত্যেকটা মানুষকে নিজের সন্তানের মতন কতটা গড়ে তুলতে পেরেছো ক্যারেক্টারের মধ্যে দিয়ে? হ্যাঁ, এটাই হচ্ছে মেন ব্যাপার। মানে ডিরেক্টরকে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ, তো তার উপর পুরো দায়টা থাকে। তার পুরো টিমটা, তার পুরো ইউনিটটাকে সে নিজের মতো করে সেই কমফোর্টটা দিতে চেষ্টা করে। তারা যদি ভুল করে তাদেরকে বকা দিতে হয়, তাদেরকে আবার ঠিক করে সেই মানে একটা তো কনসিভ করে ডিরেক্টর কোনো একটা প্রজেক্ট বা কিছু, তখন তার মতো করে জিনিসটা যখন সে আউটপুটটা পায়, তো তখনই তার সবচেয়ে ভালো লাগে, খুশি হয় সে, যে হ্যাঁ জাস্টিফাইড তার নিজের ভাবনাটা। এবং এর জন্য আমি বলবো, আমি আমার প্রডিউসার ডক্টর প্রবীর ভৌমিককে ভীষণ ধন্যবাদ দেবো, যে উনি আমাকে ফুল লিবার্টি দিয়েছিলেন, যে তুই তোর মতো করে কাজ কর, তোর মতো করে তুই বানা ছবিটা তোর মতো করে, আমি আছি। তো থ্যাঙ্কস টু হিম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, সেখানে তোমার নিজের অ্যাডাপ্টেশনসও আছে, তো সেখানে তোমার কতটা মনে হচ্ছে যে ছবিটা কতটা দাঁড়াতে পারে, কতটা দাঁড়াবে? ছবি তো প্রত্যেকটা ছবি নিজের ভাগ্য নিয়ে আসে। ছবিটা বানানোর সময় তো অত কিছু ডিরেক্টর চিন্তা করে না, যেটা করে সেটা হচ্ছে তার 100% দেওয়া আউটপুটটা যাতে ঠিকঠাক আসে। শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ একটা ছোট গল্প, এটা 2-2.5 পাতার একটা ছোট গল্প, সেটা নিয়ে একটা 2 ঘন্টার ছবি, ফুল লেন্থ ফিচার ফিল্ম করা, ইটস কোয়াইট টাফ। তার জন্যে বেশ কিছু নতুন ক্যারেক্টার্স এখানে অ্যাড হয়েছে। আমি অনেক নতুন ক্যারেক্টার এনেছি, যে ক্যারেক্টারগুলো ছিল এক্সিস্টিং ক্যারেক্টার্সকে একটু অন্য ধরনে, অন্য রকমে, অন্য রূপে তাদেরকে প্রেজেন্ট করতে হয়েছে, উইদাউট ট্যাম্পারিং দ্য রিয়েল এসেন্স অফ দ্য ক্যারেক্টার্স, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছিলেন। তো সব মিলিয়ে তো ভালোই লাগছে সবার। আমরা যেরকম ভাবে শুনছি যে প্রত্যেকটা মানুষ তোমার ব্যাপারে পুরো প্রশংসা পঞ্চমুখ, যে তুমি সকাল থেকে বিকেল কাজ করেছো, আবার রাত্রেবেলা তো মাঝরাত্রেবেলা সবাইকে ডেকে তুলেছো, তা সত্ত্বেও সবাই এনার্জেটিক্যালি কাজটা করেছে। তো তুমি তোমার সেই নিজের এনার্জিটা কোনখান থেকে পেয়েছো সবাইকে এনার্জি দেওয়ার মতন? মানে এনার্জি তো যে কোনো কাজ, যে যেটাই করুক, সেটা এনার্জি তার থাকাটা সবচেয়ে বেশি জরুরি। সে যে কাজটাই করুক, এনার্জি যদি না থাকে তাহলে কোনো কিছুই হবে না। তার জন্যে আমাদের অনেক, এমনিতেই আমি খুব হাসি মুখে কাজ করতে বিশ্বাসী, ভীষণ গোমরাথরিয়াম হয়ে থাকলে হবে না ব্যাপারটা। তো সেই যে একটা পজিটিভ ভাইবস থাকে, সেটা সবার মধ্যে হয়তো ছড়িয়ে দিতে পেরেছি, তার জন্যেই সবাই এত আনন্দের সঙ্গে সমস্ত আমার দাবিগুলো, অত্যাচারগুলো, বকাগুলো সহ্য করেছে আমাকে, এবং হাসি মুখে সবটাই ডেলিভারি করেছে তারা আমাকে। আমি স্যাটিসফাইড প্রত্যেকের পারফরমেন্সে। তো সেইটা দরকার ছিল।
সবাই যেরকম একটা দিকেই বলছে যে তুমি কোনো রকম ভাবে কাউকে মেকআপ করতে দাওনি, পুরো ন্যাচারালি। তো তোমার কতটা মনে হয় যে সেটার জন্য কতটা কথা তোমায় শুনতে হয়েছে, সেটা ঠিক ক্যারেক্টারটা ফোটানোর জন্য তুমি কতটা কি সহ্য করেছো? হ্যাঁ, এবার যেটা একটা খুব ভুল ধারণা আছে কিছু মানুষের, কিছু আর্টিস্টের, সবার নয়, যে ক্যামেরার সামনে আসতে গেলে একটু সেজেগুজে আসতে হবে। তো আমার ক্যারেক্টারটা যদি সেজেগুজে, এখানে তো সেই চরিত্রটা নয়, এখানে তো মানে যে আর্টিস্ট সে তো সেই মানুষটা নয়, সে হচ্ছে একটা ক্যারেক্টার প্লে করছে। সেই ক্যারেক্টারটা যদি এখন মানে সুন্দর করে ওয়্যাক্সিং করে আইলাইনার লাগিয়ে ল্যাশেস আরও অনেক কিছু করে যদি আসে, তাহলে তো এই পিরিয়ডটা বা এই ছবিটার জন্য সেটা না। যে ছবিটাতে আমার বা যে ক্যারেক্টারটাতে আমার অন্য কোনো প্রজেক্টে যদি মনে হয়েছে যে একে ভীষণ লাউড মেকআপ থাকবে বা কিছু, সেখানে মেকআপ করিয়েছি। আমি তো মেকআপের বিরোধী না, আমি ক্যারেক্টারটা কী ডিমান্ড করছে, এই ছবিটা কী ডিমান্ড করছে, সেখানে যদি আমার মনে হয় যে এখানে মেকআপটা একেবারেই থাকবে না। এবং সবাই না, কিছু কিছু যারা আর্টিস্ট তারা মেকআপ টেকআপ করে এসে আমার সামনে যখন দাঁড়িয়েছে, আমি বললাম যে আরেকবার যাও, একটু ব্রেক নাও, আবার মেকআপ তুলে এসো, তারপরে শটটা নেব। সেই মুহূর্তে হয়তো তার খারাপ লেগেছে, তারপরে যখন সে স্ক্রিনে দেখেছে নিজেকে, তখন বলেছে আমার ভুল হয়েছিল, তোমার কথাটা আমার আগেই শোনা উচিত ছিল। তখন বুঝতে পেরেছে যে কেন মেকআপটা নয়, কেন মেকআপটা হয় আর কেন নয়, এই দুটো পার্থক্য করে নেওয়া উচিত। এইটা জেনে নিলে কোনো অসুবিধা নেই। এখনো সময় আছে ভেবে দেখ। বামুনের সাথী সহবাস মানে দেবদার সাথী সহবাস, কত পুণ্যের কাজ জানিস স্যার? এখন নর্মালি প্রত্যেকটা ফিল্ম মেল প্রোটাগনিস্টের ওপর হয়, পুরো একটা মেলের ওপর, ছেলের ওপর ভিত্তি করে হয়। সেখানে তুমি এতগুলো মহিলাকে নিয়ে করছো, পুরোপুরি ফিমেল প্রোটাগনিস্টের ওপর। তো তোমার কতটা মনে হচ্ছে যে সিনেমাটা অন্যরকম বা কীরকমভাবে দাঁড়াচ্ছে? আমি একটু অন্যরকমভাবে উত্তরটা দিতে চাইছি। তার কারণ হচ্ছে যে আমাদের এই দেশের, আমাদের সবকটা ফিল্ম ইন্ডাস্ট্রির সব দেশের তো একটা কালচার আছে। আমাদের ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রি যদি দেখি, তাহলে এখানে মেল প্রোটাগনিস্ট কিন্তু বেশি, মানে এতদিন ধরে। এখন বরং ফিমেল প্রোটাগনিস্টের ক্যারেক্টার নিয়ে, মানে ফিমেল প্রোটাগনিস্ট নিয়ে অনেক ছবি হচ্ছে, আগে কিন্তু সেটা হতো না। তো সেই এখন এটা নতুন বলবো না, এখন এটা হচ্ছে। তবে এই ধরনের হয়তো আগে হয়নি। সবগুলোর মধ্যে তো অনেক রকম পার্থক্য থাকে, সব চরিত্রগুলোর মধ্যে আলাদা আলাদা ব্যাপার থাকে, সব যে কন্টেন্টগুলো আলাদা আলাদা থাকে। তো শরৎচন্দ্র এমনিতেই উনি একটু মহিলাদের নিয়ে লিখেছেন বেশি। শরৎচন্দ্রের লেখা আমার খুব ভালো লাগে। তার মধ্যে ফিমেল প্রোটাগনিস্ট এই অভাগী কিন্তু পুরোটাই একটা মহিলার লড়াই, একটা অসম লড়াই তার সমাজের শোষণ ব্যবস্থা নিয়ে। কাস্টিজম, মেনলি তো কাস্টিজম এটা এখানে, যে ডিসক্রিমিনেট করে রেখেছে তাদের। তুমি নয় এন্টাইটেল নয়, তোমার কাঠ তুমি এন্টাইটেল নয়, কাঠের চিতা তুমি নয়, তুমি পাবে না, এই যে বাধা বারণ, না তোমার জন্য এটা নয়, তার বিরুদ্ধে একটা মেয়ে যখন দাঁড়ায়, তো সেটা খুব বিরাটভাবে আসা উচিত, বিরাটভাবে সেই জিনিসগুলো। যদিও এখন আমি বলছি যে এখন মেয়ে আর ছেলে বা পুরুষ নারীর মধ্যে পার্থক্য সেভাবে নেই, এখন একটা সময় ছিল, এবং সেটা আমাদের দেশে খুব বেশিভাবে ছিল। সেই সময়টাকেই ধরতে চেষ্টা করেছি আমি। আমি তোমার কাছে নিজের শুপিছি, নে চলো আমারে, তোমার সাথে সব কি যাব। তোমার কি করে মনে হয় যে তোমার এই সিনেমাটা অন্যান্য সিনেমার থেকে একটু হলেও আলাদা, যে লোকে বেশি ভালোবাসবে? কেন বেশি ভালোবাসা বলতে, এটার মানে যদি ইউএসপি বলা যায়, তাহলে এখানে অনেকগুলো ইউএসপি আছে। যেমন হচ্ছে প্রথম ইউএসপি তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার লেখা এমনিতেই, মানে ওনার লেখার ওপরই সবচেয়ে বেশি সিনেমা হয়েছে। একটা দেবদাসী মানে 7-8 বার 10 বার হয়েছে, এবং সবকটাই হিট। তার মধ্যে আমার যদি পছন্দ হয় সেটা অনুরাগ কাশ্যপের দেবডি, যেটা আমার পার্সোনাল পছন্দ। তো সেই রকম তো শরৎচন্দ্র একটা ইউএসপি রয়েছে। তারপরের যেটা বলবো, যে এখানে আমি অডিও ভিজুয়াল অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি, এটা ছবিটা দেখলে দর্শক আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে যে মিউজিক্যালি অনেক রকম নতুন ট্রিটমেন্ট করেছি। যেমন এখানে বিজিএম, আমরা অলওয়েজ যেমন দেখি যে পেছনে কোনো একটা বিজিএম চলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটাকে বলি আমরা, এখানে কিন্তু আমি সেই বিজিএমটা দেখতে পাচ্ছি, মানে সেই বিজিএমটা প্রেজেন্স আমি দেখতে পাবো। যদি ফর এক্সাম্পল যদি কোথাও দেখি যে কোনো সিনে বাঁশি বাজছে বিজিএম হিসেবে, তো সেই মানুষটাকে আমি দেখতে পাচ্ছি, সে হয়তো ওখানে প্রেজেন্ট বা পাশ দিয়ে বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। তারপরে কিছু ন্যাচারাল সাউন্ডস, যেগুলো খুব অ্যাম্বিয়েন্ট সাউন্ড বলা যেতে পারে, সেইগুলোকে এখানে অনেক মিউজিক্যালি ট্রিট করা হয়েছে। এইগুলো একটা নতুন ইউএসপি।
তারপরে যেটা হচ্ছে মেন ব্যাপার যে যেহেতু এটা বলছি অ্যাডাপ্টেশন, কিন্তু শরৎচন্দ্রের যে প্রেক্ষাপটটা প্রায় 150 বছর আগের একটা ক্যানভাসে এই গল্পটা করা, আমার কিন্তু এটা অতদিন আগের নয়, আমি এটা করেছি ওই 70s ওই সময়টাকে আমি ধরতে চেষ্টা করেছি। তো সেটাও একটা ইউএসপি যে কিভাবে তার প্রেজেন্টেশনটা আসছে। শরৎচন্দ্রের অভাগীর স্বর্গে কিন্তু হেরে গেছিল, সমাজের কাছে লড়াইতে হেরে গেছিল অভাগী, মানে যে মেল টাইটেল ক্যারেক্টার বলা যায় বা প্রোটাগনিস্ট, আমি কিন্তু তাকে হারতে দিইনি। আমার মনে হয় এর জন্যেই সবচেয়ে বেশি ভালো লাগবে, আমার অভাগী কিন্তু হারেনি। এই সুরে বাচ্চা মাটারে পাঠাই দে। পরপুরুষ তো দূরের কথা, আমার আত্মাটা আমরা ঠিক যেরকম জানি যে টেকনিক্যালি ইউজ করা হয় অ্যাম্বিয়েন্ট সাউন্ড দেওয়ার জন্য, সেটা গানের মধ্যেও ন্যাচারাল ইনস্ট্রুমেন্টস যাচ্ছে, সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ন্যাচারাল ইনস্ট্রুমেন্ট যাচ্ছে। তো সেই ন্যাচারাল সাউন্ডটা কতটা তোমার হেল্প করেছে তোমার ফুটিয়ে তুলতে প্রত্যেকটা ক্যারেক্টার? অ্যাকচুয়ালি আমরা যখন মানে এটা আমার একটা প্রশ্ন ছিল যখন আমি ছোটোবেলা থেকে সিনেমা দেখতাম, যে এই দুজন মানুষ কথা বলছে হঠাৎ থেকেই পেছনে এই সাউন্ডটা কোথা থেকে আসছে, কেন? আমি বলছি না এটা খারাপ বা ভালো, সেই বিতর্কে যাচ্ছি না। আমার অন্য ছবিগুলো এই ধরনের এক্সপেরিমেন্ট আমি করিনি। যেমন আমার লাস্ট রিলিজ হলো নন্টে ফন্টে, সেখানে মিউজিক ডিরেক্টর ছিল হচ্ছে অনুপম রায়, তো সেখানে তার অন্যরকম একটা ট্রিটমেন্ট হয়েছে, ওই ছবিটা ওর মতো। এই ছবিটাতে আমি ট্রিটমেন্টটা যেটা করেছিলাম যে একটা মানুষ যদি গান করছে তো পেছনে তো আমি 4-5 জনকে মিউজিশিয়ানকে দেখছি না, এটা অনেক ন্যাচারাল প্রেজেন্টেশন করতে চেয়েছিলাম, এবং যেটা কিনা খুব শ্রুতিমধুরও হবে, মানে খুব বোরিং ব্যাপারটা কিন্তু হবে না। তাহলে আমার কি সাউন্ড দরকার? আমি যে সাউন্ডগুলো শুনছি, মানে এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে যদি আমরা যাই, তাহলে আমরা কি গাড়ির হর্ন শুনবো, অ্যাম্বিয়েন্স, এইটাকে কি মিউজিক্যালি ট্রিট করা যায়? তো আমি তখন মিউজিক ডিরেক্টরের সঙ্গে কথা বলি, আমার যে বিজিএম করে তার সঙ্গে কথা বলি, এদের দুজনের সঙ্গে কথা বলে আমি বলি যে আমি এইটা চাইছি। এই যে সাউন্ডসগুলো, সেই সাউন্ডসগুলো তো আমাদের এখানে রয়েছে, তো আমি তাকেই মিউজিক্যালি ট্রিট করতে চাই। তো ওরা বললো হ্যাঁ কীরকম হয়েছে, প্রথমে ভেবেছিল এটা খুব টাফ। আমি বললাম হ্যাঁ, আমরা এটা নিয়ে অনেকবার অনেকগুলো সেটিং হয়, অনেক মিটিং হয়, আমরা আলোচনা করি যে কীভাবে এটাকে ঠিকঠাক প্রেজেন্টেশনটা আসবে, যেটাতে বোর করবে না, একটা মানে প্রচুর একটা গুরুগম্ভীর ব্যাপার নয়, কিন্তু এটাকে খুব কমার্শিয়ালি শুনতে ভালো লাগবে, শ্রুতিমধুর লাগবে, এবং তার সঙ্গে এই ন্যাচারালিটিটা রাখবো। আলটিমেটলি সেই জিনিসটা আমি যেটা চেয়েছিলাম ওরা দুজনে ওটা করে দিতে পেরেছে, আমি সেই জন্য ভীষণ খুশি এখন। কি আছে রে মা? কিছু না বাবা। এই পাত্তরের সাথে মেয়েদারে এই বেলা বিদায় করি, এরপর কিন্তু এও জড়বে না। তুমি শেষে কি আমাদের দর্শককে কি বলতে চাও? দর্শককে বলবো যে প্রত্যেকটা টেকনিশিয়ান, আর্টিস্ট, সমস্ত যারা যারা আমরা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, তারা একটাই বাসনা নিয়ে কাজ করি যে আপনারা দেখুন, দেখে ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ বলুন, কিন্তু না দেখে ভালো বা খারাপটা বলবেন না। সেটাই আমি বলবো যে আপনারা দেখুন, ছবিটা দেখুন। 29 তারিখে এই ছবিটা রিলিজ হচ্ছে, আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন, কেমন লাগছে তারপরে ফিডব্যাকটা দিন। সত্যি মা, সতীত্ব মানে কি? ও অভাগী তুই যাবি কোথায়?